বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে অনেকদিন পর। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি শুরুতেই কথা বলছি এবং সেই জন্য সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ, সকলে প্লিজ যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অনেক পুরনো মেম্বার আমাদের তারা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 1.5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছতে পারি। আর হ্যাঁ, অনেক দিন ধরেই বড় উপন্যাস আসেনি, উপন্যাস আসবে এই মাসেই। কথা দিলাম, বছরের শেষ এবং বছরের শুরুটা জাঁকিয়ে হবে। এই মাসে তোমরা বড় বড় 2টো উপন্যাস পাবে, সাথে পাবে অ্যাডভেঞ্চার গল্প। তাহলে আর দেরি না করে চটপট কোমর বেঁধে তৈরি হয়ে নাও গোটা ডিসেম্বরটা হরোস্কোপের সঙ্গে লেগে থাকার জন্য। আর দেরি না করে শুরু করব আজকের গল্প। আজকের গল্প উৎস ভট্টাচার্যের কলমে, আদিম অন্ধকার। আজকের এই গল্পটি লেখকের নতুন বই নিষিদ্ধ অভিসারের অংশ। এই বইয়ের প্রাপ্তিস্থান ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সকলে অবশ্যই বইটি কিনে পড়ুন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, উৎস ভট্টাচার্যের কলমে, আদিম অন্ধকার। একটা নিকষ অন্ধকার ঘোর দুর্যোগের রাত। কুর্চি নামের এক তরুণী লাইব্রেরি থেকে সেই ভয়ঙ্কর রাতে বাড়ি ফিরছিল। প্রত্যন্ত অঞ্চলে তাদের বাস, সেখানে নাগরিক সুযোগ সুবিধা বড়ই সীমিত। তাই পড়ুয়া মেয়েটি বেশ কিছুটা পথ অতিক্রম করে একটা লাইব্রেরিতে যায় নিয়মিত। বেশ কিছুটা সময় ধরে চলে তার পাঠোভ্যাস। তারপর আবার দীর্ঘ পথ অতিক্রম করে ঘরে ফেরার পালা। সেই দুর্যোগের রাতে সে খুব ক্লান্ত ছিল, আর তাই কেবলই তার আরামদায়ক উষ্ণ বিছানাটিকে খুঁজে পেতে চাইছিল। কিন্তু হঠাৎ সে তার পাশের জঙ্গল থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই মুহূর্তে কুর্চির কৌতূহল কিভাবে যেন তার ক্লান্তিবোধকেও ছাপিয়ে যায়, এমনকি ভয়কেও। তাই বিষয়টা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয় সে। সেই গহীন বনের অন্ধকারে পা রাখার প্রায় সাথে সাথেই সে একটা পুরনো রাজসিক প্রাসাদ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। একটা মায়াবী নীলচে আলোয় প্রাসাদটা যেন উদ্ভাসিত হয়ে রয়েছে। প্রাসাদটিকে ঘিরে লম্বা লম্বা গাছেরা অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে। আরও একটা বিষয় লক্ষ্য করল কুর্চি। ঘন কুয়াশা ধীরে ধীরে যেন গিলে নিচ্ছে প্রাসাদটাকে। প্রতিক্ষণে যেন আরো ঘন হয়ে আসছে সেই অলৌকিক কুয়াশা। সেই আলো আর কুয়াশায় মিশে রচনা করেছে এক অপার্থিব দৃশ্যকল্প। সেই দৃশ্য একটা অজানা ভয়কে জাগিয়ে তোলে, আবার এক দূরদবনীয় কৌতূহলেরও জন্ম দেয়। কুর্চি সাবধানে প্রাসাদের কাছে যায়, কিন্তু ভিতরে ঢোকার আগে একটা অজানা ভয় তাকে বাধা দিতে চাইল। কিন্তু দুই অনুভূতির দড়ি টানাটানি খেলায় কৌতূহল ভয়টাকে ছাপিয়ে গেল এবং সে সেই মুহূর্তেই সেই রহস্যময় প্রাসাদের ভিতরে পা দিল। কিন্তু তখনই একটা বরফ শীতল অনুভূতির স্পর্শ পেয়ে শিহরিত হতে হলো তাকে। ভয়ঙ্কর এক শৈত্য বিষণ্ণতা যেন প্রাসাদের গভীর থেকে উঠে আসছে, কিংবা হয়তো
আরো অনেক অনেক বেশি গভীরতায় তার জন্ম হয়েছে কোনো এক পাতাল লোকে। সরীসৃপের মতো সেই অনৈসর্গিক শীতলতা কুণ্ডলীর পাকে পাকে কুর্চিকে জড়িয়ে ধরতে চাইল। কোনো মতে ভয়টা কাটিয়ে প্রাসাদটির ঘরে ঘরে অন্বেষণ করতে শুরু করেছিল কুর্চি। কিন্তু যখন সে প্রাসাদের অন্ধকার করিডোর দিয়ে যাচ্ছিল, তখন তার অদ্ভুত এক নাম না জানা আতঙ্কের অনুভূতি হচ্ছিল। সেই অনুভূতির অভিঘাত ছিল অত্যন্ত প্রবল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার সাবধান করায়। সে ফিরে যাওয়ার চেষ্টাও করল, কিন্তু কিছু একটা শক্তি তাকে অন্ধকারের গভীরে টানছে। সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। অবশেষে কুর্চি একটা বড় দরজার সামনে এসে পৌঁছালো এবং অজানা কারো নির্দেশেই যেন কাল বিলম্ব না করে সেটাকে ঠেলে খোলার চেষ্টা করল। আর সাথে সাথেই দরজাটি উন্মুক্ত হওয়ায় একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল সে। সেখানে ঘরের মাঝখানে মোমবাতি দিয়ে ঘেরা একটা বড় বেদি। বেদিতে দুটি মানুষের মাথার খুলি, একটি কালো রঙের চামড়া বাঁধানো বই এবং একটি অদ্ভুত চেহারার খঞ্জর রাখা রয়েছে। নরকরটি দুটি যেন নিজেদের মধ্যেই কি এক গোপন ষড়যন্ত্র করছে। অপার্থিব ফিস ফাঁস শব্দ ঘরটার গুমোট বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছে। ও কি, ওরা যেন চাপা স্বরে খিলখিলিয়ে হেসে উঠছে থেকে থেকে। কুর্চি যা দেখছিল তাতে ক্রমেই তার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে সে তার পিছন থেকে একটি জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল। সেই কণ্ঠের অধিকারী ছিল অন্ধকারের মতো একটি ঘোর কৃষ্ণবর্ণ পোশাক পরিহিত একজন বৃদ্ধ। তার দৃষ্টিতে মৃত্যুময় শীতলতা বিরাজ করছে। সরীসৃপের মতো একটা আতঙ্কের চোরা স্রোত কুর্চিকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলতে লাগলো। প্রখ্যাত লেখক সায়ন্তন হালদার কাহিনীটা যতই পড়ছেন ততই বিস্মিত হচ্ছেন। ভ্রুযুগল ক্রমেই কুঞ্চিত হয়ে উঠছে তার। একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। তিনি যে গল্পটা পড়ছেন সেটা তারই স্মার্টফোনে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হয়ে রয়েছে, কিন্তু তিনি বেশ জানেন তিনি এমন কোনো কাহিনী আদেও লেখেননি। বেশ কয়েকটা লেখার কাজ হাতে আছে ঠিকই, কিন্তু তিনি রাইটার্স ব্লকে ভুগছেন। বেশ কয়েকদিন যাবৎ লেখার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হয়নি সেই প্রচেষ্টা। গত রাতেও তিনি লেখার চেষ্টা বিস্তর করেছেন, অথচ শেষে ব্যর্থ মনোরথ হয়ে ঘুমিয়ে পড়েছেন। তবে কিভাবে ঘটল এমন ঘটনা? সম্ভাব্য সব রকম উপায় ভাবতে ভাবতে সায়ন্তনবাবুর হঠাৎ মনে পড়ে গেল, বেশ কিছুদিন আগে স্মার্ট লার্নার নামে একটা এআই অ্যাপ ইনস্টল করেছিলেন তিনি, কিন্তু লেখার সহায়তার কাজে ব্যবহার করে একেবারেই সন্তুষ্ট হননি। অ্যাপটার নামে যাই থাকুক, কাজে একেবারেই স্মার্ট নয় সেটা। ভেবেছিলেন আনইনস্টল করে দেবেন, কিন্তু বেখেয়ালে রয়ে গেছে সেটা এখনো। সেটাই কি কোনোভাবে, না তাই বা কিভাবে সম্ভব? কিছু নির্দেশ না দিলে সেটার পক্ষে কোনো কাজ করা তো সম্ভবই নয়। তাছাড়া সেদিন যা দেখেছিলেন তাতে এত গোছানো লেখা সে লিখতে পারবে বলেও মনে হয় না। সায়ন্তনবাবুর অস্পষ্টভাবে মনে পড়ে গত রাতে এই গল্পের মতোই কিছু স্বপ্ন দেখেছিলেন তিনি। সবটা এখন আর মনেও পড়ছে না, কিন্তু অবচেতনের ভাবনাকে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করবে কে?
কি উপায় বা তা সম্ভব হবে? কোনো যৌক্তিক উত্তরই তার মাথায় এলো না। কেবল অস্পষ্টভাবে মনে পড়ল স্বপ্নের মধ্যে তিনি অগণিত সুরওয়ালা একটা জীবকে দেখতে পেয়েছিলেন। আদিম জিজ্ঞাসায় তার হরিদ্রাভ একটি মাত্র বৃহদাকার চোখটা ধিকি ধিকি জ্বলছিল। কেবল অস্পষ্টভাবে মনে পড়ল স্বপ্নের মধ্যে তিনি অগণিত সুরওয়ালা একটা জীবকে দেখতে পেয়েছিলেন। আদিম জিজ্ঞাসায় তার হরিদ্রাভ একটি মাত্র বৃহদাকার চোখ ধিকি ধিকি জ্বলছিল। শিউরে উঠলেন সায়ন্তনবাবু। অদ্ভুত ঘটনাটা কিভাবে ঘটল তা তিনি জানেন না ঠিকই, কিন্তু যা ঘটেছে তাতে তো তার মঙ্গলই হয়েছে। রাইটার্স ব্লকে আটকে থাকা কাজ কিছুটা অন্তত এগিয়েছে। এই সান্ত্বনায় তিনি ডকুমেন্ট ফাইলটা আবার পড়তে লাগলেন। গল্পে কুঁচি নামক তরুণীটির সাথে ঘটা ঘটনায় একটা সাসপেন্স রেখে নতুন অধ্যায় রচনা হয়েছে। পড়তে থাকলেন সায়ন্তনবাবু। জঙ্গলে ঘেরা শান্ত বিচ্ছিন্ন গ্রামটাতে তখন সূর্য ডুবেছে। অন্ধকারেই গা মিশিয়ে গাঢ়তর অন্ধকারে নির্মিত একটি রহস্যময় অস্তিত্ব প্রায় শূন্য থেকে আবির্ভূত হল এবং সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই গ্রামটির বাসিন্দাদের বাড়ির চারপাশে লুকিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। সেই ছায়ামূর্তি একটা নিকষ কালো পোশাকে আবৃত ছিল এবং তার মুখটিও একটি মাথা ঢাকা পোশাকের নিচে লুকোনো। সেটি সরানোর সাথে সাথেই সেই গ্রামের বাতাসে অন্য জগতের এক হিমশীতল বাতাসের শিহরণ জেগে উঠল, আর সেই বাতাস বয়ে আনল একটি বিকট পচা নারকীয় দুর্গন্ধ। ঘোর অমঙ্গলের সূচনা করল সেই অস্তিত্ব। সর্বাঙ্গ আবৃত অবয়বটি গ্রামের প্রতিটি বাড়ির আনাচে কানাচে হাওয়ার সাথে মিশে ঘুরে বেড়াতে লাগল। সেই মূর্তিমান আতঙ্ক প্রতিটি জানলায় উঁকি দিয়ে দেখছিল। তার অপার্থিব চোখ জোড়া গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে তাদের পরিবারের মানুষজনেদের আরামদায়ক উষ্ণতার ও ভালোবাসার আভা দেখতে পেয়ে ঘৃণায় ঠিক ঠিক করে জ্বলছিল। অথচ ঘোর অমঙ্গলের নিকট উপস্থিতি সম্পর্কে সেই হতভাগ্যরা ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ। মূর্তিটির চোখ ক্রমেই ভীষণ ক্রোধে ভরে উঠেছিল। তার হাতে থাকা ধারালো ইস্পাতের ফলাটা তৃষ্ণার্ত হয়ে উঠতে লাগলো। সেই সঙ্গে সেই শয়তানের বজ্র মুষ্টি আরো জোরে চেপে ধরল ইস্পাতটাকে। ভালোবাসা, মমত্ব, মানবতা ও যা কিছু নান্দনিক, সেই সমস্ত কিছু সেই অস্তিত্বের কাছে বিষের মতো প্রতিভাত হতে লাগলো। হঠাৎ রাতের নিস্তব্ধতা খান খান করে একটা বিকট চিৎকার শোনা যায়। কোনো হিংস্র সাপদের কণ্ঠেও এমন স্বর সৃষ্টি হতে পারে না। এই চিৎকার অপার্থিব, নারকীয়। জানলা দরজা তাসের ঘরের মতো ভেঙে আধার নির্মিত সেই করাল মূর্তি প্রবেশ করতে লাগলো ঘরে ঘরে। এই আকস্মিক অভিঘাত আরো চিৎকার এবং কান্নার অনুরণন সৃষ্টি করল। সেই জীবন্ত বিভীষিকা রক্তলোলুপ উন্মাদনায় আঘাত এনে চলেছিল, আর তার আতঙ্কিত শিকারদের অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কোনো রাস্তা ছিল না। রক্ত ঝরছে অঝোর ধারায়, আর সেই শয়তানের পায়ের চারপাশে জমা হচ্ছে রক্ত মাংসের স্তূপ। বহুক্ষণ ধরে চলল এই নৃশংস নরমেধ যজ্ঞ। তারপর বৈশাচিক অট্টহাসির সাথে অন্ধকারে মিলিয়ে গেল সেই শয়তান।
পরদিন গোটা গ্রামে নেমে এলো শোকের ছায়া। গত রাতের মর্মান্তিক চিৎকার শুনেছিল প্রতিবেশীরাও, কিন্তু তারা ভয়ে আর আসতে পারেনি। ভোরের আলো ফুটতেই তারা অনুসন্ধানে এসে যা দেখল তাতে তাদের অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেখানে একজন জীবিত মানুষও খুঁজে বের করা গেল না। তারা আরো দেখতে পেয়েছিল যে নিহতদের সকলের দেহ পৈশাচিক আক্রোশে বিকৃত করা হয়েছে। তখনই তারা উপলব্ধি করল গত রাতে তাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু এই হতভাগ্যদের আক্রমণ করেছিল। কিন্তু তা ঠিক কি হতে পারে তা তারা বুঝে উঠতে পারল না। সেই রাতের পর থেকে তাদের গ্রামে একটি অন্ধকারময় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, এবং এটি কেবল এক নির্নিমেষ ত্রাসের প্রারম্ভ বলেই সকলের মনে হল। যে অজানা আতঙ্কের চোরা প্রবাহ ছড়িয়ে পড়েছে তাতে অনেক গ্রামবাসী ভাবতে শুরু করেছিল যে এই রহস্যময় ভয়াবহতায় তাদের জন্য আর কোনো বিভীষিকা ওত পেতে রয়েছে। তারপর থেকেই সেই ছোট্ট গ্রামের মানুষরা বড়ই ভয়ে ভয়ে দিন কাটাত, আর তাদের ভয়ে সত্যি করে প্রতিপক্ষের এক নির্দিষ্ট রাতে সেই বিভীষিকা আসত। সে উঠে আসত অন্ধকার কিংবদন্তির ক্লেদাক্ত পঙ্কিলতা মাখা এক অতল গভীরতা থেকে। সেই মূর্তিমান বিভীষিকা তাদের গ্রামে এসে ঘটাত মৃত্যুময় সর্বনাশ, সংঘটিত হতো সীমাহীন ধ্বংসযজ্ঞ। অভিজ্ঞ গাঁও বুড়োরাও নিজেদের মধ্যে অনেক সলা পরামর্শ করে অনেক প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে বলেছিলেন যে প্রাণীটি নাকি একটি অর্ধ মানুষ অর্ধ জন্তু, দেবতাদের দ্বারা সে অভিশপ্ত এবং চিরকালের জন্য পৃথিবীতে বিচরণ করার শাস্তি বিধান প্রাপ্ত। কিন্তু কেন প্রাণীটিকে অভিশাপ দেওয়া হয়েছিল তা কেউ সঠিক জানত না। তবে তারা জানত যে গ্রামেরই কারোর কোনো অশৈলী কাণ্ডের কারণেই গভীর সুষুপ্তি থেকে আবারও জেগে উঠেছে সেই বিভীষিকা, আর তার উপস্থিতি মৃত্যু এবং ধ্বংস নিয়ে এসেছে সকলের জন্য। কিন্তু মৃত্যুর চেয়েও এই ধ্বংস বড় বেশি ভয়ের কারণ। জাগতিক নিয়মে মৃত্যু স্বাভাবিক, জন্মই মৃত্যুর ফরমান বয়ে আনে সময়ের সাথে সাথে। কিন্তু অনৈসর্গিক অভিশপ্ত এক ধ্বংসলীলার কারণে ঘটা অপমৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যুতেই সমস্ত কিছু শেষ হয়ে যায় না। অপমৃত্যু ঘটে যে সমস্ত হতভাগ্যে, তাদের আত্মা সহজে মুক্তি পায় না। এই গ্রামের আকাশে বাতাসে বিষণ্ণতা ছড়িয়ে তারা ঘুরে বেড়াবে আবহমান কাল জুড়ে, অথবা আদিম অন্ধকারের কিরণে পরিণত হয় তারা। গায়ের মানুষ বলা বলি করেছিল কুর্চি নামের মেয়েটি হঠাৎ করেই হারিয়ে গেছে। সেই কি তবে এই অনাসৃষ্টির কারণ? এক রাতে আর্তচিৎকার আর ভয়ঙ্কর শব্দে গ্রামটা জেগে ওঠে। প্রাণীটি সেদিনও তাদের গ্রামে এসেছিল, কিন্তু তার আসার যথাযথ সময় সেই রাতে মোটেই ছিল না। হয়তো তার ধ্বংসযজ্ঞের প্রবণতা দিন দিন আরো বাড়ছিল, তাই নির্ধারিত রাতের আগেই তার আগমন হয়েছিল। অজানা ভিন্ন কোনো কারণ থাকাও বিচিত্র নয়। গাঁও বুড়োরা আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রান্ত যাচ্ছেই মুড়ি মুরগির মতো,
আর অসহায়ের মতো আত্মসমর্পণ নয়, সেই অমিত বলশালী অর্ধ নর অর্ধ পশুর মোকাবিলা করার জন্য গ্রামের প্রবীণরা কয়েকজন বাছাই করা যুবককে প্রস্তুত করেছিল। ঈশ্বরের শুভত্বে অভিষিক্ত কিছু সমরাস্ত্র দিয়ে তাদের সাজিয়ে তুলেছিল। সেই রাতে প্রবীণরা সেই নির্বাচিত যুবকদের সাহস সঞ্চয় করে অন্ধকারের প্রাণীটির মুখোমুখি হওয়ার জন্য উদ্বুদ্ধ করল। প্রাণীটার আগমনের প্রথম দিন তার নরপিশাচ রূপ প্রকট ছিল, কিন্তু ক্রমে ক্রমে তার জান্তব রূপ প্রকট হয়ে উঠেছে। সেই সশস্ত্র যুবকরা আপ্রাণ চেষ্টা করতে লাগলো সেই অভিশপ্ত বিভীষিকাকে প্রতিহত করার, কিন্তু তারা যাই করুক না কেন প্রাণীটিকে থামানো কোনো সাধারণ মানুষের কর্ম ছিল না। সেই যুবকদের মধ্যে অনেকেই বীর বিক্রমে লড়াই করেও ভয়ঙ্কর মৃত্যুবরণ করল, কিন্তু তবুও যেন এই প্রতিরোধ সেই শয়তানকে কিছুটা হলেও দুর্বল করল। সেই রাতে ধ্বংসযজ্ঞ অপেক্ষাকৃত কিছুটা যেন কম হলো। অবশেষে একজন প্রবীণ মানুষ অনেক পুঁথি পাঠ করে প্রভূত অনুসন্ধানের পর একটি গূঢ় সূত্র খুঁজে পেলেন এবং একটি ধারণা সকলের সাথে ভাগ করে নিলেন। তিনি একটি নির্দিষ্ট তিথিতে গ্রামবাসীদের একটি প্রান্তরে একত্রিত হতে আহ্বান জানালেন। সেই দিন তিনি এবং আরো কয়েকজন প্রবীণ মিলে একটি প্রাচীন আচার অনুষ্ঠান শুরু করেন, যার উদ্দেশ্য সমস্ত অশুভ শক্তি থেকে একটা গোষ্ঠীকে রক্ষা করা। কেবল তাই নয়, সেই আচারের মাধ্যমে সেই অভিশপ্ত অস্তিত্বটিকে অন্তত কিছু কালের সময়ের বাঁধনে বেঁধে ফেলাও সম্ভব হবে। সেই আচারের নিয়মাবলী যথাযথভাবেই পালন হচ্ছিল। বাধা বিপত্তি তেমন কিছুই ছিল না বেশ কিছুটা সময় পর্যন্ত, কিন্তু হঠাৎ একটা ভীষণ হাওয়ার আবর্ত সবকিছু এলোমেলো করে দিতে চাইল। স্বরূপে প্রকট হলো সেই বিভীষিকাময় অভিশপ্ত প্রাণীটি। মৃত্যু ভয়ে চিৎকার করে উঠে সাধারণ গ্রামবাসীরা উন্মত্তের মতো ছোটাছুটি করতে লাগলো। কিন্তু আশ্চর্যের কথা, তর্জন গর্জনী সার হলো দানবপ্রায়। সেই প্রবীণ লোকটা লাল শালুর আড়াল থেকে একটা বড় আয়না এনে দানবটার সামনে ধরতেই সেটা তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো। ক্রমেই দানবটা হাওয়ার কুণ্ডুলির মতো পাক খেয়ে সেই আয়নাটার মধ্যে ঢুকে যেতে লাগলো। অবাক হয়ে সকলে দেখল সেই আয়নাটা যেন এক ভিন্ন জগতের দ্বারের মতো আচরণ করছে। স্থান ও কালের বেড়া জালে বাঁধা পড়ছে এক মূর্তিমান অভিশাপ, কিন্তু আয়না থেকে কি যেন একটা বের হয়ে এসে প্রায় সাথে সাথেই কাটা কলা গাছের মতো আছড়ে পড়ে মাটিতে। সকলে দেখতে পায় সেটা একটা ক্ষতবিক্ষত যুবকের নগ্ন মরদেহ। সেই দেহ যথাযথ সৎকারের সাহস হয়নি কারোর। প্রকৃতির নামানুষ সন্তানেরাই সেই দেহের অবশেষের ব্যবস্থা করেছিল। আচারটি কাজ করেছিল বলেই মনে হয়েছিল সকলের, এবং প্রাণীটিকে সেই গ্রামে আর কখনো দেখা যায়নি। কিন্তু গ্রামবাসীরা জানত যে এটি আবার ফিরে আসবে। স্থান ও কালের কোনো মাত্রায় কি রূপে সে ফিরবে সেটা তারা জানত না। গ্রামবাসীরা পরবর্তী কয়েক সপ্তাহ তীব্র আতঙ্কের মধ্যেই বসবাস করেছিল, কিন্তু প্রাণীটি আর ফিরে আসেনি। তাই সেই গাঁও বুড়োর কাছে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল তারা। তবুও
প্রাণীটি দীর্ঘকাল তাদের দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াত। সেই অভিশাপ তাদের গ্রামে যে আতঙ্কের প্রহর নিয়ে এসেছিল তা গ্রামবাসীরা কখনোই ভুলতে পারবে না। পড়া থামিয়ে কি যেন ভাবেন সায়ন্তনবাবু। অন্য সময় হলে হয়তো তেমন একটা কিছু মনে হতো না তার। এমন কত গল্প তো তিনি নিজেও লিখেছেন, কিন্তু এখনকার কথা আলাদা। তিনি জানেন এই গল্প তিনি লেখেননি, অন্তত সজ্ঞান তো নয়। তিনি বিপত্নিক, আর তাছাড়া তার ফোন তো সবসময় তার কাছেই থাকে। তবে এই কাহিনী কে রচনা করল? তার সহসা মনে হতে লাগলো কারা যেন তার নিজেরই ঘরে লুকিয়ে থেকে তার উপর তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ তিনি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছেন না। তীব্র অস্বস্তিতে তিনি ঘেমে উঠতে লাগলেন। এসিটা একটু বাড়িয়ে দিলেন তিনি। তার ডকুমেন্ট ফাইলের অজ্ঞাত লেখকের কাহিনী যত না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া। পঞ্চেন্দ্রিয়ের পরিসরে যা ধরা পড়ে না অথচ অনুভবে ধরা দেয়, তার মতো ভীতিপ্রদ আর কী বা হতে পারে? হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে চোখ গেল তার। কেমন যেন ঘোলাটে লাগছে না কাঁচটা? না না, হয়তো তার চশমাটাই একটু মুছে নিলেন সেটা। ডকুমেন্টে সেভ হয়ে থাকা গল্পটা এখনো শেষ হয়নি। আবার পড়তে লাগলেন সায়ন্তনবাবু। গল্প আবার ফিরে গেছে কুর্চি নামক মেয়েটির কাহিনীতে। এক রহস্যময় বৃদ্ধের ভয়ঙ্কর কণ্ঠস্বরে থমকে গিয়েছিল কুর্চি। সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে খুব কাছাকাছি, অথচ তার স্বর যেন ভেসে আসছে বহু সুড়ঙ্গ পথ পার হয়ে। সে বলছে, এসো হে মেয়ে, এসো। বহু যুগ ধরে তোমারই তো অপেক্ষায় ছিল এই প্রাসাদ। নিজের অতীতকে স্মরণ করো। জন্ম থেকে জন্মান্তরে তোমার নিরলস যাত্রা আজ সমাপ্ত হোক। তোমার জন্মান্তরের অপ্রাপ্তিকে পূরণ করো তুমি। আজই সেই মহেন্দ্রক্ষণ, হ্যাঁ আজই সেই মহেন্দ্রক্ষণ। বৃদ্ধের কথাগুলোয় যেন সেই তরুণী তড়িৎ স্পৃষ্ট হল। স্বরের তীব্রতায় নয়, পরিবর্তে কথাগুলোর মধ্যেই এমন কিছু ছিল যা তার স্নায়ুতন্ত্রের প্রতিটি কোষকে আহিত করল। মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে গেল জোড়া নরকরটির দিকে। খঞ্জরটা তুলে নিয়ে নিজের বাম হাতে একটা অগভীর ক্ষত তৈরি করল কুর্চি। তবে সে আর কুর্চি নেই, সে এখন অতীতের ভিন্ন এক সত্তা। তাই তার নেই কোনো আমিত্ব, নেই ভয় কিংবা যন্ত্রণার বোধ। তার হাতের সদ্য সৃষ্ট ক্ষতমুখ থেকে যে উষ্ণ তরল নির্গত হচ্ছে তা সিঞ্চিত করল নরকরটি দুটোকে। তাদের শূন্য অক্ষিগোলক যেন তপ করে জ্বলে উঠল। পাশের পুঁথিটার জীর্ণ পাতাগুলো এলোমেলো ভাবে স্থান পরিবর্তন করতে লাগলো। সেই তরুণীর মস্তিষ্কের প্রকোষ্ঠে তখন ছায়া ছবির মতো ভেসে উঠছে বহু যুগ আগের কিছু স্মৃতি। এটা ছিল বসন্তের এক সন্ধ্যা। একজোড়া তরুণ প্রেমিক প্রেমিকা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যেমন ভাবা তেমন কাজ। সময়টা ছিল অত্যন্ত মনোরম। নির্নিমেষ ফেনিল জলরাশি, সাগরের ঢেউ মৃদুভাবে তীরে আছড়ে পড়ছিল, আর তারাগুলো সন্ধ্যাকাশে উজ্জ্বলভাবে জ্বলছিল।
ভেজা বাতাসের স্পর্শ ছিল বড়ই আরামদায়ক। দুটি হৃদয়, দুটি প্রাণ মুহূর্তে হারিয়ে গিয়েছিল নিজেদের মধ্যে। এত ভালোবাসায় দুজনে একাত্ম হয়ে গিয়েছিল যে নির্মল এই স্থানকালের খুব কাছেই লুকিয়ে থাকা আসন্ন বিপদের কথা তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। সত্যি বলতে তারা আদেও জানতো না তাদের উপস্থিতি অনুভব করে একটি অন্ধকারময় সুপ্রাচীন উপস্থিতি ঢেউয়ের নিচে আলোড়ন তুলেছিল। এটি ছিল এমন একটি উপস্থিতি যা বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল, কিন্তু এখন একটি শক্তিশালী এবং অদম্য ক্ষুধা নিয়ে জেগে উঠেছে সেই। সহসা সাগরের জল প্রবল উন্মত্ততায় ঘুরতে থাকে এবং বড় বড় ঢেউ তৈরি করতে শুরু করে। আর তারপর জলের গভীর থেকে অগণিত কালো কালো সুর বেরিয়ে আসে। প্রেমিক যুগল সম্বিত ফিরে পেলেও আতঙ্কের আতিশর্যে হতবাক হয়ে যায়, কারণ সমুদ্র থেকে একটি বিশাল অদ্ভুত দর্শন প্রাণী আবির্ভূত হয়েছে। তার দৈত্যাকার পিচ্ছিল শরীর বেগুনি এবং সবুজ আঁশে আবৃত, তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। অনৈসর্গিক হলুদ প্রভায় একটি মাত্র বৃহদাকার চোখ জ্বলছিল। আলাদাভাবে তাতে মনির কোনো অস্তিত্ব ছিল না, অথচ কি তীব্র সে চাহনি। প্রাণীটি তার মুখ খুলল, আর সারি সারি তার করাতের মতো দাঁত ঝিলিক দিয়ে উঠল। একটি তীব্র ও ভয়ানক গর্জন ছাড়ল সে। যদিও অনুভবী শ্রোতা মাত্রই ধরতে পারবে এটি আদৌ ক্রোধের গর্জন ছিল না, এর মধ্যে মিশে ছিল তীব্র আকাঙ্ক্ষা। একটি প্রেমিক যুগলকে নির্নিমেষে দেখছিল এবং তাদের সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েছিল সে। একটি শিশু যেমন তার পছন্দের খেলনাকে আপন করে নিতে চায়, এই অন্ধকারের শিশুও তেমন ওই তরুণ আর তরুণীকে নিজস্ব ক্রীড়নক করে নিতে চেয়েছিল। সে চেয়েছিল তার অন্ধকার এবং রহস্যময় জগতের অংশ হয়ে উঠুক ওরা। প্রাণীটি তার সুরগুলো নিয়ে এগিয়ে গেল এবং তাদের উভয়কেই জলের নিচে টেনে নিয়ে গেল তার ঠান্ডা এবং অন্ধকারের রাজ্যে। এক অন্য মাত্রার জগৎ, পরিচিত জগতের মতো মৃত্যুর নিশ্চিন্ততা সেখানে অনুপস্থিত। তরুণ প্রেমিক প্রেমিকাদ্বয়ে ভয়ে, যন্ত্রণা এবং বিরহের একটি দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে যায়। তবে একটি ক্লেদাক্ত এবং বিচিত্র ধরনের প্রেমও ছিল। প্রেম ঠিক নয়, শারীরিক মিলন বলা চলে, কিংবা চেতনার ধর্ষণ। প্রাণীটি তাদের একত্রে আবদ্ধ করার জন্য তার অন্ধকার জগতের জাদু ব্যবহার করেছিল এবং তারা শীঘ্রই নিজেদেরকে এমন একটি প্রাণীর সাথে বিকৃত মিলনে আবিষ্কার করেছিল যাকে তারা কেবল ভয় আর ঘৃণাই উপহার দিতে পারে। দুই প্রেমিক প্রেমিকা তাদের বিচিত্র অভিজ্ঞতা দ্বারা চিরতরে পরিবর্তিত হয়ে গেল। তারা অনির্দিষ্ট কাল ধরে সমুদ্রের নিচে ভিন্ন এক অন্ধকারের রাজ্যে ভয়ঙ্কর এক জীবন খুঁজে পেয়েছিল। অবশ্য প্রথাগতভাবে তাকে ঠিক জীবন বলা চলে না। তারা তাদের ভাগ্যকে মেনে নিয়ে বাধ্য হলো। একটি স্বাভাবিক প্রেমের বড় ভয়ঙ্কর পরিণতি ঘটল। অথচ নিয়তির নিদারুণ পরিহাস এই যে যারা দুর্ভাগ্যের শিকার হয়ে আজ নিজ অবস্থান থেকে বিচ্যুত হলো, নিরাপরাধ অভাগাদের উপরই বর্ষিত হলো সেই দৈব অভিশাপ। কেউ প্রশ্ন করল না,
যে দৈব তাদের পরিত্রাণে সহায়ক হল না, তার অভিসম্পাতের অধিকার জন্মায় কোন উপায়? সমাজ ও দুর্ভাগা আর প্রান্তিক মানুষদের এইভাবে ব্রাত্য করে দায় ভার অস্বীকার করে যুগে যুগে। পেছন থেকে এক শয়তানি হাসি শুনতে পায় কুচি। গা খিনখিনে সেই হাসি যেন তার সারা শরীরে ক্লেদাক্ত স্পর্শ বুলিয়ে দিল। সেই বৃদ্ধ হাসির দমক থামিয়ে গলায় শ্রীগালের ধূর্ততা মিশিয়ে বলল, বোকা মেয়ে, নিজের প্রেমাস্পদকে ফিরে পেতে আবার ফাঁদে পা দিলে। রক্তের আহুতিতে আবারও জাগিয়ে তুললে সেই রক্ত লোলুপ শয়তানকে। রক্তের উৎসব আসন্ন হবে চারিদিকে। আদিম দেবতার অভীষ্ট সিদ্ধ হতে চলেছে। দিকে দিকে প্রিয় মানুষের হাতেই নৃশংস মৃত্যুর হোলি খেলা আসন্ন হবে। আসন্ন হবে। উন্মাদের মতো হাসতে থাকে সেই বৃদ্ধ। কিন্তু বৃদ্ধ কোথায়? ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে তার রূপ। পিচ্ছিল থলথলে দেহের এক ভয়ঙ্কর জীবে পরিণত হতে থাকে সে। হেডলাইটের মতো ধকধক করে চলতে থাকে তার বিশাল আকার হলুদাব অক্ষি গোলক। গোটা প্রাসাদটাই যেন মায়া। সেই জীবের দৈত্যাকার দেহ, কুণ্ডলিতেই যেন তার নির্মাণ। একটা বড় আয়না সশব্দে চির খেয়ে যায়। কে যেন বেরিয়ে আসছে সেটা থেকে। বিশ্বজুড়ে আবার ছড়িয়ে পড়বে উন্মাদনা ও নারকীয়তার ঘটনা। মানবিক চেতনাকে গ্রাস করবে ভিন্ন মাত্রার এক ঘোর অমঙ্গল অস্তিত্ব। প্রেম আর অপ্রেম, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা একই সূত্রে গ্রথিত হবে। মিলিয়ে আসে দৃশ্যপট, রচনা হয় নতুন দৃশ্যকল্পের। বাস্তব অবাস্তব সব এলোমেলো হয়ে যেতে থাকে। সায়ন্তন বাবু পড়ে চলেছেন সেই আপাত অসম্ভব কাহিনী কিংবা ছিন্ন সূত্রের কাহিনীগুলি। অতীত থেকে কাহিনী সময়যাত্রা করেছে বর্তমান সময়ের এক অন্ধকারময় অধ্যায়ে। শেভিং করতে করতে অসাবধান বশত হঠাৎ সাদা ফোমের মাঝে ফুটে উঠল ছোট্ট লাল বিন্দু। ভারী অদ্ভুত দেখতে লাগছে তো। অনেকটা যেন কেকের উপরে থাকা চেরির মতো। রক্ত দেখলেই তার মধ্যে একটা আদিম হিংস্রতা জেগে ওঠে। হিংস্র সাপদের মতো লোলুপ রসনা বেরিয়ে আসতে যায়। সেটা ট্রাক ইনজেক্ট করার সময় বেরিয়ে আসা নিজের রক্ত হলেও। কিন্তু আজ সেই সামান্য রক্তবিন্দুটা দেখেও কুখ্যাত সমাজ বিরোধী বাপির কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তার হৃদযন্ত্রের দ্রুত লয় স্পন্দনটা নিজেই শুনতে পাচ্ছে সে। ঘরটায় আলো ছায়া কাটাকুটি খেলছে, যেমন খেলে মানব মনের অন্দরে। কেউ আদ্যপান্ত ধপধপে সাদা বা কুচকুচে কালো হয় কি? সবার মনেই তো ধূসর রঙের গাঢ় বা হালকা শেড খেলা করে বেড়ায়। মনের চোরা গলিতে নিভৃত অবসরে স্বরূপ প্রকাশ করে তারা। তেমনি ধূসর অন্তঃবর্ণের একটি মানুষ বসে আছে অন্ধকারের দিকে পিঠ করে। মুখটা তার প্রথম দর্শনে আধো আলো ছায়া, ভালো করে দেখা যায় না। ঘরটা এতই নিস্তব্ধ যে ঘড়ির টিকটিক শব্দটাও স্পষ্ট শোনা যায়। ধীরে ধীরে মুখটা তার স্পষ্ট হয়, তারপর সম্পূর্ণরূপেই তাকে দেখতে পাওয়া যায়। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহিলাদের প্রসাধনের নানাবিধ সামগ্রী।
সে নিজেকে সাজিয়ে তুলেছে সেই সব প্রসাধনের উপকরণে। পুরুষ দেহে সেই সাজ বড়ই অদ্ভুত লাগে। এক মনে কি যেন দেখছে সে। কি দেখছে সে? সে মন দিয়ে দেখছে একটা ছবি, একটা অল্প বয়সী মেয়ের ছবি। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সে, যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল সে আছে, আর আছে সেই ছবিটা, আর কিচ্ছু নেই। পরম মমতায় ছবিটায় হাত বুলাচ্ছে ছেলেটা। দৈহিক বিভঙ্গে তার নারী সুলভ পেলবতা, মুখের অভিব্যক্তিতে তার গভীর দুঃখের সাথে মিশে রয়েছে প্রগাঢ় ভালোবাসার ছাপ। তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। ছেলেটা কাঁদছে নাকি? ছেলেটার বড় হওয়াটা খুব একটা স্বাভাবিক ছিল না। জন্মের পরই যে অভাগার স্থান হয় অনাথ আশ্রমের গেট, তার পক্ষে সেটা হওয়ার কথাও নয়। তারপর স্বাভাবিকভাবেই তার অস্তিত্বের জন্য সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল। খুব কম বয়সেই সারমেয়রা যেমন আস্থা করে উদ্বৃত্ত উচ্ছিষ্ট নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, অনেকটা সেই রকমই ছিল তার জীবনযাপনের ধরনটা। শুধু তাই নয়, সে বাচ্চা বয়সে অনাথ আশ্রমেরই এক কর্মী, বিকৃত মানসিকতার একটি পিডোফিলিক মহিলার হাতে যৌন নির্যাতনের শিকার হয় সে। স্পষ্টতই তার ছোটবেলাটা আর 5টা বাচ্চার মতো সোনালী স্মৃতির ছলছবি একদমই নয়। পরিবর্তে লাল আর কালোর গাঢ় শেডে একটা কদর্য পঙ্কিলতাময় বিষাক্ত ক্ষতের চিহ্ন আঁকা রয়েছে সেখানে। প্রতিকূলতা তার মনের উপর যে জটিল ক্রিয়া সম্পাদন করেছিল তা বিশ্লেষণ করা বোধহয় স্বয়ং ঈশ্বরেরও অসাধ্য। নানা রকম ড্রাগ সেবন সহ বেশ কিছু অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে সে। আর সাথে সাথেই একটা আশ্চর্য উপলব্ধি হয় তার। জন্মগতভাবে তার দেহটা পুরুষের বটে, কিন্তু মনটা যেন দ্বিবিভক্ত। না, ঠিক দ্বিবিভক্ত নয়। একটা নির্দিষ্ট সময় তার একটা নির্দিষ্ট সত্তাই থাকে, কিন্তু বিশেষ এক পরিসরে হঠাৎ সেটা সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে। আর তখন তার দেহের সাথে মনের একটা অসামঞ্জস্য তৈরি হয়। দেহটা পুরুষের থেকে গেলেও মন ও মননে সে হয়ে ওঠে আদ্যপান্ত নারী। কিন্তু তার এই দ্বিতীয় পরিচয়টা অতি যত্নে গোপন করে রেখেছিল সে। ইতিমধ্যে সমাজ বিরোধী কাজকর্মের সুবাদে এক শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীর ছত্রছায়ায় এসে পড়েছিল বাপি। তারপর ঊষর মরুতে বহু আকাঙ্ক্ষিত ধারাবর্ষণের মতো একটা অত্যাশ্চর্য প্রাপ্তি ঘটল তার। তার গোত্র পরিচয় নেই, এমনকি সে সমাজ বিরোধী কাজকর্মে লিপ্ত জেনেও হয়তো বয়সের ধর্মেই একটি মেয়ে তাকে ভালোবেসে ফেলে। সে ভেবেছিল ছেলেটিকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারবে, কিন্তু হায়, একদিন ছেলেটির দ্বিতীয় রূপটা প্রকট হয়ে উঠল মেয়েটির সামনে। মেয়েটি সব মেনে নিলেও তার দৈত্য সত্তার বিষয়টাকে মেনে নিতে পারল না। মেনে নিতে পারল না তার নারী সুলভ আচরণগুলো। তারপর থেকে বড় ভয় পেতে লাগলো তাকে। তার থেকে দূরে সরে যেতে চাইল মেয়েটি। কিন্তু মানুষের রক্তের স্বাদ পাওয়া পঙ্গু বাঘ যেমন, তেমনটাই ছিল সে ছেলেটি।
ভালোবাসাহীন নিষ্ঠুর পৃথিবীতে হঠাৎই ভালোবাসার স্বাদ পেয়ে মেয়েটিকে আর ছেড়ে দিতে চাইল না কিছুতেই। আমরা আবার ফিরে গেছি সেই প্রায় অন্ধকার ঘরটিতে। হঠাৎ চিৎচির করে একটা বৈদ্যুতিক শব্দ হলো। ক্ষণিকের জন্য ঘরের মৃদু আলোটা নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আর ঠিক তখনই ছেলেটির মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। যে সামান্য পূর্বে একটি ছবি ঘিরে শোক যাপন করছিল, সে যেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। ছেলেটির চোয়াল শক্ত, মুখের প্রত্যেকটা পেশিতে ফুটে উঠেছে দারুণ ক্রোধ। মৃগী রোগীর মতো কেঁপে উঠল ছেলেটা। পাশে পড়ে থাকা একটা পেনকে ছুরির ফলার মতো করে তুলে ধরে সেই ছবিটাতে দারুণ আক্রোশে ক্ষত বিক্ষত করতে লাগলো সে। মেয়েটির রিফিউজালটা বাপি মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু ভয় দেখিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া সম্ভব নয়। সম্ভব হয়নি। স্থান আর কালের একটা অশুভ কোঅর্ডিনেটে মেয়েটি খুন হয় তার অসুস্থ মানসিকতার প্রেমিকের হাতে। রাজনৈতিক ছত্রছায়া থাকায় আইনের লম্বা হাতও বাপিকে ছুঁতে পারেনি, কিন্তু তারপর থেকে বাপির মানসিক বিকৃতিটা আরো জটিল আকার ধারণ করে। নারী পুরুষের দৈত্য সত্তা তো তার মধ্যে ছিলই। পুরুষ সত্তাটি আগের চেয়েও নির্মম আর নারী বিদ্বেষী হয়ে ওঠে। আশ্চর্য বৈপরীত্য এই যে তার সমকামী নারী সত্তাটি আবার নারীর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য পাগল। মোবাইলে একটি ফোন নাম্বার ডায়াল করে সে। তারপর অপর প্রান্তের উত্তর পেতে মেলি কণ্ঠে বলে ওঠে, হ্যালো, অর্চনা বলছো? আমি বাবলি। চিনতে পারছো? আজ বিকেলে ড্রিম ক্যাফেতে আমরা একটু মিট করতে পারি, কিছু কথা ছিল। রাজি হয়েছে অর্চনা। হাসি খেলে যায় বাবলির মুখে। হ্যাঁ, বাবলি। বাপির নারী সত্তার নাম বাবলি, আর তার নতুন টার্গেট অর্চনা। ফেসবুকে বাবলির ফেক অ্যাকাউন্ট থেকে বেশ কিছুদিন কথাবার্তা হয়েছে তাদের, কিন্তু মেয়েটি যদি শেষে রাজি না হয় আর আর সেই রিফিউজালের সাথে সাথেই যদি বাবলির মধ্যে বাপি জেগে ওঠে, তখন অর্চনার পরিণতিও তেমনটাই হবে যেমনটা হয়েছিল রশনি, বৈশাখী আর অনন্যার। খণ্ড বিখণ্ড দেহগুলো পড়ে থাকবে শহরের ভাগাড়গুলোর আনাচে কানাচে। মানুষের দেহ বলে আর চেনা যাবে না সেগুলোকে। দরজায় কে যেন নক করছে না? হ্যাঁ, ওই তো আবার নক করছে কেউ। এবারে সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। কই, কেউ তো নেই। দরজাটা বন্ধ করে ফিরে আসতে যাবে, আবার শোনা যায় শব্দটা। একটু অপেক্ষা করে দরজাটা খুলে উঁকি দেয় ছেলেটা। না, এবারেও কাউকে দেখা যায় না। কিন্তু দরজাটা বন্ধ করতে যেতেই তীব্র হাওয়ার একটা ধাক্কা এসে লাগে। দরজাটা হাট হয়ে খুলে যায়। সে একটু পিছিয়ে এসে বসে পড়ে, আর তখনই তার চোখ চলে যায় মেয়েটার ছবিটার দিকে। এ কি? গাঢ় লাল একটা তরল গড়িয়ে নামছে ফটোটা জোরে। রক্ত? ছবিতে রক্ত এলো কিভাবে? আশ্চর্য! রক্তের কারবারি বাপির আজ রক্ত দেখে ভয় করছে কেন? আবার দরজায় ঠক ঠক শব্দ। দরজা তো খোলাই রয়েছে, তাহলে নক করার আওয়াজটা কোথা থেকে আসছে? আবারও শব্দ হতেই ছেলেটার চোখ চলে যায় আয়নার দিকে। ওই তো
ওই তো ওখান থেকেই আসছে শব্দটা। তারপর ধীরে ধীরে সে এগিয়ে যায় আয়নার দিকে, তাকায় নিজের প্রতিবিম্বের সোজাসুজি। তার প্রতিবিম্বের মুখে খেলে যায় অদ্ভুত একটা হাসি। অল্প আলোয় ভয়ঙ্কর দেখায় মুখটা। তার মুখটা ভয়ে শুকিয়ে গেছে, কিন্তু তার প্রতিবিম্বটা শয়তানি হাসি হেসে চলেছে অবলীলায়। এও কি সম্ভব? আলোটা আবার চিরচির করে শব্দ করে নিভে যায়। একটা অদ্ভুত স্বরে শোনা যেতে থাকে, একটা শব্দ। সামান্য সময়ের অবসরে আলোটা আবার জ্বলে ওঠে। আয়নার দিকে তাকিয়ে একটা অস্ফুট আর্তনাদ করে ওঠে ছেলেটা। তারপর ভয়ার্ত ভাবে নিজের সর্বাঙ্গে হাত দিয়ে পরীক্ষা করতে থাকে। দারুণ আতঙ্কের অনুভূতি ফুটে ওঠে তার চোখে মুখে। মাংস পচা গন্ধের আবিল ছোঁয়ায় ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠতে থাকে। অস্পষ্ট কতগুলো নগ্ন ছায়ামূর্তি বাপিকে ঘিরে ধরে নারকী উল্লাসে। অদ্ভুত বিভঙ্গে নাচতে থাকে তারা। ছায়ামূর্তিগুলোর মুখ দেখা যায় না, কিন্তু তাদের দেহের অর্ধাংশ পুরুষের আর বাকি অর্ধাংশ নারীর। আয়নায় বাপি যে প্রতিচ্ছায়া দেখে আতঙ্কে শিউরে উঠেছে, তার গায়ে কোনো চামড়া নেই। লালচে আকৃতিবিহীন একতাল মাংসপিণ্ড কেবল কোনো রকমের সংবদ্ধ হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে সেটা খসে পড়বে। দেওয়ালে ভীষণভাবে দুলতে থাকে একটা অর্ধনারীশ্বরের ছবি। ঘরের কোণে একটি মা মাকড়সার উদর বিদীর্ণ করে বেরিয়ে আসছে অগণিত নতুন প্রাণ। গোটা ঘরটায় আর যেন কোনো নিষ্পন্দ জড় বস্তু নেই। স্পন্দন জেগে উঠেছে সমস্ত ঘরটা জুড়ে। ক্রমেই সেটা পরিণত হচ্ছে একটা দৈত্যাকার অপজীবের দেহে। ক্লেদাক্ত শরীরের তার অসংখ্য সুর কিলবিল করছে। আর একটা মাত্র হলদে চোখে নরকের আগুন ধিক ধিক করে চলছে সর্বগ্রাসী খিদে নিয়ে। এখানেই ফাইলটা শেষ। পড়তে পড়তে গা শিরশিরে অদ্ভুত এক আতঙ্ক আর বিস্ময়ের যৌথ অভিঘাতে আবিষ্ট হন সায়ন্তন হালদার। এ কেমন কাহিনী, কেমন যেন ছন্ন ছাড়া এর বিন্যাস, কিন্তু একটা প্রচ্ছন্ন যোগসূত্র যেন রয়েছে। সব অঙ্ক তো 2 আর 2 4 মতো সহজ সরল হয় না। জটিল এক বিন্যাস যেন রয়েছে আপাত ছন্ন ছাড়া এই গল্পের অন্দরে। রয়েছে সমান্তরাল সম্ভাবনার চিত্র। কোনোভাবে যেন সেই সম্ভাবনা তার জীবনকেও ছুঁয়ে যাচ্ছে। কিন্তু নিরবিচ্ছিন্ন কাহিনী যদি নাও ধরা হয়, বহু সংখ্যক বাস্তব আর পরাবাস্তবের মিশেলে এই কাহিনীগুলির রচয়িতা কে? ঐশ্বরিক অস্তিত্ববাদে আর কে এমন স্বয়ংভূ হওয়ার ক্ষমতা রাখে? ঠিক ধরতে পারেন না তিনি। মনে মনে ছিন্ন সূত্রগুলো সাজিয়ে নিতে চাইলেন সায়ন্তন হালদার। তিনি ভাবতে লাগলেন, না, আরও ভালোভাবে বললে অজ্ঞাত কেউ যেন তার মস্তিষ্কের প্রতিটা কোষে কোষে যুক্তির ছেঁড়া সুতোগুলো জুড়ে দিতে লাগল। সেই আবেশে আহিত হল তার যাবতীয় বুদ্ধিবৃত্তি। গল্পের চলন অনুসারে আদিম এক অপজীব যে পৃথিবী থেকে প্রেম, মায়া, মমতা অর্থাৎ সমস্ত মানবতা কেড়ে নিয়ে এক নিঃসীম শূন্যতা ও পৈশাচিক নৃশংসতা উপহার দেয়, সেই অন্ধকার অস্তিত্ব কোনো এক শরণাতীত কালে এক প্রেমিক যুগলকে গ্রাস করে। কালক্রমে ছেলেটি অন্ধকারের দাসে পরিণত হয়। মেয়েটি আত্মাহুতি দেয়, কিন্তু তবু সে অন্ধকারের পদানত হয় না কিছুতেই। হয়তো সেই কারণেই মেয়েটির পুনর্জন্ম ঘটে। অপ্রাপ্তি পূরণের একটা দ্বিতীয় সুযোগ সে পায়।
আবার বিপরীত ক্রমে কালে কালে নিঃসীম নৃশংসতা ছাড়িয়ে দেয় সেই পরিবর্তিত অন্ধকারময় ছেলে সত্তাটি। তার সমস্ত অস্তিত্ব জুড়ে এখন বিরাজ করছে কেবলই অন্ধকার। বৃহত্তর অন্ধকারের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে সে। এমতাবস্থায় কৃষ্ণ গহ্বরের মতো সমস্ত আলো গিলে নিতে থাকে সেই সর্বগ্রাসী অন্ধকার। মেয়েটি পূর্বের সেই প্রেমিককে ফিরে পেতে ব্যর্থ হয় নতুন জন্মেও। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে চায় এমন কোনো অন্ধকারের উপাসকের কুটিল চক্রান্তে। প্রতি জন্মে বারে বারে ব্যর্থ হয় সমস্ত শুভ প্রয়াস। ছয় রিপুর দাসানুদাস নিজ প্রবৃত্তির মানুষের অভাব থাকে না কোনো কালেই। তবু মেয়েটি চেষ্টা করে চলে অবিরত প্রতি জন্মে, কিন্তু কিছু সময়ের জন্য কোনো উপাচারে কিংবা মনুষ্যত্বের প্রভাবে শয়তানি প্রচেষ্টা স্তিমিত হলেও বারে বারে তা ফিরে আসে পৃথিবীর বুকে। সেই আদিম অন্ধকার একান্ত আপন করে নেয় এক একজন শিকারকে, যার মধ্যে থাকে অসীম ধ্বংস সাধনের সক্ষমতা। জহুরি যেমন রত্ন চিনে নেয়, ঠিক সেই রকম মূর্তিমান অন্ধকারও চিনে নেয় তার আধার। তার আধারে আশ্রয় নিয়ে সে চালায় ধ্বংসলীলা। এইভাবেই প্রতিষ্ঠা পায় অন্ধকারের সাম্রাজ্য। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা গেলেও তার পার্শ্বীয় পরিবর্তন ঘটে যায়। ডান হয়ে যায় বাঁ, আর বাঁ পরিণত হয় ডানে। কিন্তু শুধু কি তাই, নাকি ভালো মন্দ কিংবা আলো অন্ধকারেরও পার্শ্বীয় পরিবর্তন ঘটে যায়? আয়নাকে দুই জগতের একটা সীমারেখায় দাঁড় করালে মহাজাগতিক খেয়ালে চকিতে স্থান পরিবর্তন করে আলো এবং অন্ধকার। ভালো সত্তা বন্দী হয় কোনো এক সমান্তরাল জগতে, আর অশৈলী এক অস্তিত্ব দখল নেয় এই জগতে সেই শূন্যস্থানের। আর তাই আপাত পরিশীলিত কোনো মানুষের মনের আদিম অন্ধকারকে সমান্তরাল দুনিয়া থেকে আহ্বান করে আনতে হয় সেই আয়নার জুড়ি মেলা ভার। বলা চলে যুগে যুগে সেই সমান্তরাল দুনিয়ার অন্ধকার প্রকট হয়েছে নানাভাবে, নানা রূপে। কখনো কেবল রক্তলোলু বিভৎসতা হয়েছে তার মাধ্যম, আবার কখনো বিকৃত যৌনাচার, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ কিংবা দ্বৈত সত্তার চেয়ে আলাদা কিছু একটা জটিল অস্তিত্ব দেহ ধারণ করেছে। তার অস্তিত্ব শুভ হতেও পারত, কিন্তু অন্ধকার যখনই তাকে পুরোপুরি গ্রাস করেছে সে হয়ে উঠেছে বিধ্বংসী। সমস্ত নান্দনিক অস্তিত্বকে সে ভীষণ আক্রোশে চিরকালের মতো মুছে দিতে চেয়েছে। কোনো পার্থিব ভালোবাসাও সেই নরকের পাথরে ফুল ফোটাতে সক্ষম হয়নি। আদিম বুভুক্ষু এক অস্তিত্ব কেড়ে নিয়েছে প্রাণের স্পন্দন, মেরে ফেলেছে সমস্ত মানবিক অনুভূতি। পুরোটা অনুধাবন করতে করতে সারা শরীর শিউরে শিউরে উঠতে লাগলো সায়ন্তন বাবুর। কল্পকাহিনী বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেও তিনি পারছেন না কিছুতেই। আর একটা খটকা তো প্রথম থেকেই সঙ্গী হয়েছে। লিখল কে এই অদ্ভুত কাহিনী? কি মনে হতে তার চোখ গেল মোবাইল স্ক্রিনে ফাইলটার দিকে। কিন্তু কি আশ্চর্য, তখনও ফাইলটা শেষ হয়নি। অথচ তার বেশ মনে আছে, পুরোটা পড়বার পরেই তিনি কাহিনীটাকে মিলিয়ে দেখতে চেয়েছিলেন। এর মধ্যে আবার নতুন করে লেখা হয়ে গেল। এও কি সম্ভব? তিনি কি উন্মাদ হয়ে যাচ্ছেন? দুই হাতে মাথার চুল খামচে ধরেন, নিজেকে কোনো মতে শান্ত করে আবার তিনি চোখ রাখেন স্ক্রিনে। ফাইলে এরপর যা লেখা রয়েছে তা আর কোনো কল্পকাহিনী নয়, বরং সত্যিকারের একটা মর্মান্তিক সংবাদ, যেটা আর সকলের মতো সায়ন্তন বাবুও পূর্বেই পড়েছেন খবরের কাগজে, বহুবার দেখেছেন টেলিভিশনের খবরের চ্যানেলেও। ঠিক লেখা অবশ্য নয়, বরং একটা নিউজ পেপার কাটিংয়ের ছবি অ্যাটাচড রয়েছে ডকুমেন্ট ফাইলটাতে, যার বিবরণ এই রকম। আব্দুল একা নন। 15 বছর আগে স্ত্রীকে খুন করে দেহ 60 টুকরো করেছিলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। পড়লে শিউরে উঠবেন। ডিসেম্বর 10, 2022।
আব্দুল মালিকের লিভ ইন পার্টনার নিশার দেহ 30 টুকরো করে ছড়িয়ে দেওয়ার ভয়াবহ ঘটনায় দেশ জুড়ে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার বীভৎসতায় সকলেই শিউরে উঠছেন। কিন্তু জানেন কি, আজ থেকে 15 বছর আগে নিজের স্ত্রীকে 60 টুকরো করেছিলেন এক ব্যক্তি। গুয়াহাটির এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটিয়েছিলেন। স্ত্রীকে হত্যা করে 60 টুকরো করেছিলেন মিলন হাজারিকা নামের ওই ইঞ্জিনিয়ার। অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2015 সালে মিলনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1997 সালে নম্রতার সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিলন। বিয়ের পর ওই দম্পতি চলে যান মার্কিন মুলুকে। সেখানে সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। 2006 সালে প্রবাস জীবন শেষে হাজারিকা দম্পতি ফিরে আসেন দেশে। ফের বসবাস করতে শুরু করেন গুয়াহাটিতেই। কিন্তু ততদিনে তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে এসেছে ঘোর অশান্তি, ভীষণ ঝগড়া, এমনকি হাতাহাতি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। 2007 সালের 20 সেপ্টেম্বর তাদের মধ্যে চরমে ওঠে অশান্তি। সেই দিন রাতেই নম্রতাকে খুন করেন মিলন। গুয়াহাটি পুলিশ জানিয়েছিল, অশান্তি চরমে ওঠার পর মিলন চড় মারেন নম্রতাকে, দেওয়ালে ঠুকে দেন মাথা। এর ফলে জ্ঞান হারান নম্রতা। মিলন ভয় পেয়ে যান, ভাবেন জ্ঞান ফিরলে যদি নম্রতা পুলিশকে সব জানিয়ে দেন। এরপরেই স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মিলন। এরপর একইভাবে আব্দুলের কায়দায় স্ত্রীর দেহ 60 টুকরো করেন মিলন। দুর্গন্ধ যাতে না বের হয় তার জন্য দেহ ভরে রাখেন ডিপ ফ্রিজের মধ্যে। এরপর সময় সুযোগ মতো সেই 60 খণ্ড দেহ ছড়িয়ে দেন দূর দূরান্তের নানান জায়গায়। দুদে পুলিশ অফিসাররা বলেছেন, আব্দুল এবং নিশার ঘটনার সঙ্গে যেন হুবহু মিলে যাচ্ছে প্রেক্ষাপট। মিলন এবং নম্রতার 2 সন্তান ছিল। মিলন তাদের বলেছিলেন, মা একটা জরুরি কাজে কলকাতায় গিয়েছেন, ফিরতে সময় লাগবে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর নম্রতার ভাই আসেন দিদির খোঁজে। মিলন তাকেও বলেন নম্রতা কলকাতায় গিয়েছেন, কিন্তু ফোনে যোগাযোগ না করতে পারায় নম্রতার ভাইয়ের সন্দেহ হয়। তিনি থানায় মিসিং ডায়েরি করেন। এরপর তদন্তে নামে গুয়াহাটি পুলিশ। মিলনের বাড়ির ডিপ ফ্রিজার থেকে উদ্ধার হয় নম্রতার কাটা মুন্ডু। নিশার ঘটনা প্রকাশ্যে আসার পর ফের ভেসে উঠেছে মিলন হাজারিকা নম্রতা হত্যা মামলার কথা। মিলনের আইনজীবী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুব সম্প্রতি মিলনের 21 দিন প্যারোল মঞ্জুর করা হয়। তিনি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন, অস্ত্রোপচার করতে হয়, তারপরই তার প্যারোল মঞ্জুর হয়। 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই মিলন হাজারিকা মামলার পরবর্তী শুনানি। মনোবিদদের কথায় চরম মানসিক বিপর্যয়, প্রবল ইগো অনেক কিছুই কাজ করে এই সময়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঘটনাটি ঘটিয়ে ফেলার পর আসে চরম অনুশোচনা। এর সঙ্গে যুক্ত হয় আইনের হাতে ধরা পড়ার ভয়। বেশিরভাগ সময়ে ভেবে পান না কি করা উচিত। মনোবিদদের একাংশের দাবি, নিশাকে হত্যা করে এহেন নৃশংস ঘটনা ঘটানোর পরেও খুব সম্ভবত আব্দুলের মনে কোথাও রয়ে গিয়েছিল নিশার জন্য সামান্য সহানুভূতি বা ভালোবাসা, যার থেকে মন খারাপ করলে ফ্রিজ থেকে নিশার কাটা মুন্ডু বের করে দেখতেন আব্দুল। মনোবিদদের পাশাপাশি মিলন হাজারিকা কেসের তদন্তকারী প্রবীণ অফিসাররাও বলেছেন, মিলনকে গ্রেফতার করার পর তিনি কিন্তু তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। 15 বছর আগের সেই দিন আজও যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন তারা। আব্দুল নিশার এই ভয়াবহ ঘটনা ফের উস্কে দিল সেই মর্মান্তিক ঘটনার ছবি। এইখানেই অজ্ঞাত লেখকের লেখা ডকুমেন্ট ফাইলটা শেষ হয়েছে। কেবল পেপার কাটিংটার নিচে লাল রঙের ফন্টে লেখা রয়েছে, যা সামনে দেখা যায় সেটুকুই সবটা নয়। আসল কাহিনী লুকিয়ে রাখে অনেকখানি ভয়। বড় মাছ যেমন জলাশয়ে ঘাই মারে, তেমনি সদ্য বিপত্নিক সায়ন্তন বাবুর মাথায় অতীতের কিছু তিক্ত স্মৃতি ভেসে উঠতে লাগলো। কি যেন গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি।
তিনি ভাবতে লাগলেন, কিভাবে যেন মারা গেলেন তার স্ত্রী আরতি দেবী। তার তো দুরারোগ্য একটা অসুখ করেছিল, বহুদিন ভুগছিলেন, খুব কষ্টও পাচ্ছিলেন। তারপর একদিন মাথাটা কেমন ঘুরে উঠল তার। এরপর আর কিছুই মনে পড়ে না, নাকি মনে করতে চান না তিনি। মাথায় প্রচণ্ড যন্ত্রণার অনুভূতি হয় তার। সিনেমার মতো সদ্য পড়া গল্পটার এক একটা দৃশ্য ভেসে উঠতে থাকে তার মাথার মধ্যে। সেই তরুণী, জঙ্গলের মধ্যে রহস্যময় প্রাসাদ, দুটি নরককোটির বার্তালাপ, সেই আলখাল্লা পড়া বৃদ্ধ, গ্রামের মানুষদের মর্মান্তিক পরিণতি, সমস্ত কিছু বড় জীবন্ত হয়ে ধরা দেয় তার স্মৃতিতে। এ যেন অন্য কারোর লেখা কল্পকাহিনী নয়, এ যেন তারই জন্মান্তরের বাস্তব ঘটনা। দুই তরুণ তরুণীর হৃদয় নৈকট্যের মধুরতা, শান্ত সমুদ্রের তট, সমস্ত কিছু ভেসে উঠতে লাগলো জীবন্ত হয়ে। কিন্তু সহসা বিক্ষুব্ধ সাগরের ফেনিল জলরাশি ছাপিয়ে স্মৃতিপথে হাজির হলো এক ক্লেদাক্ত অস্তিত্ব। পিচ্ছিল পঙ্কিলতায় তার দেহ নির্বাণ, অগণিত সর্পিল উপাঙ্গ তার আঁশে ঢাকা কদাকার দেহটা থেকে নির্গত হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তার একমাত্র হলুদ রঙের চোখটা। কদর্য লালসা ভরা সেই অক্ষিগোলক ক্রমেই বড় হয়ে উঠতে লাগলো। প্রতি ক্ষণে তা আগের চেয়েও আরো আরো বড় হয়ে উঠতে লাগলো। সেই অসহনীয় দৃষ্টি নির্বিশেষে তারই দিকে চেয়ে রয়েছে, তাকে যেন গিলে খেতে চাইছে সেই অপার্থিব চোখ। মাথার চুল দুই হাতে খামচে ধরে উন্মত্তের মতো চিৎকার করে ওঠেন সায়ন্তনবাবু, না না না। আর ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? যাক, ভালোই হয়েছে, এই পাগলামির ভীতিপ্রদ অনুভূতিটা থেকে মুক্তি মিলবে। এই ভেবে সায়ন্তনবাবু আশ্বস্ত করলেন নিজেকে। এগিয়ে গেলেন দরজাটা খোলার জন্য, কিন্তু খোলার আগে কি যেন একটা মনে হতে দরজা সংলগ্ন পিপ হোলে চোখ রাখলেন। হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে আসতে চাইল তার। গাড়ির হেডলাইটের মতো জ্বলন্ত হলুদ কি একটা বস্তু গোটা সাইড হোলটা জুড়ে অবস্থান করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। দেওয়ালে ঠেস দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন তিনি, কিন্তু দেওয়ালটা এমন স্যাঁতস্যাঁতে লাগছে কেন? দেওয়ালটার মধ্যে যেন একটা স্পন্দন জেগে উঠেছে, যেন ওটা কোনো জড় বস্তু নয়, ভীষণ রকম জীবন্ত একটা অস্তিত্ব। কিছু ভাবতে পারেন না সায়ন্তনবাবু, মাথা কাজ করছে না তার। এক পা করে পিছিয়ে ঘরের দিকে যেতে থাকেন তিনি। হঠাৎ ঝনঝন করে কাঁচ ভাঙার একটা শব্দ হলো। তিনি যেন সহজাত প্রতিবর্ত ক্রিয়ায় বলতে চাইলেন, কে কে, কিন্তু তার গলা দিয়ে একটাও শব্দ বের হলো না। তবু তিনি কোনো মতে ঘরে পৌঁছালেন। প্রথমেই ভেঙে পড়া আয়নাটা চোখে পড়ল তার, কিন্তু তারপরেই যা দেখলেন তাতে আগের সমস্ত ভয়ের অনুভূতি ম্লান হয়ে যায়। তার ক্ষণিকের অনুপস্থিতিতে তার রকিং চেয়ারটা বেদখল হয়ে গেছে। সেখানে বসে রয়েছে হুবহু তারই মতো দেখতে কেউ। সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারই দিকে চেয়ে মিটি মিটি হাসছে। হাসি এত ভয়ঙ্কর হতে পারে জানা ছিল না কল্পকাহিনীর রচয়িতা সায়ন্তন হালদারের। আর ওর হাতে ওটা ফুটবলের মতো কি? না না না, ওটা ফুটবল তো নয়, ওই তো চুল দেখা যাচ্ছে। ওটা তো একটা মানুষের কাটা মাথা। চুল ধরে মুখটা এদিকে ফেরাতেই দেখা গেল ওটা আরতি দেবীর মাথা। সায়ন্তনবাবু দেখলেন সেই কাটা মাথাতেও জ্বলন্ত চোখ জোড়া উন্মিলিত, আর তারই দিকে নিবদ্ধ সেই চোখ জোড়ার দৃষ্টি। মুখে লেগে রয়েছে একটা বিদ্রূপের হাসি। পালাতে চাইলেন সায়ন্তন হালদার সেই জীবন্ত বিভীষিকাদের থেকে, কিন্তু কোথায় যাবেন তিনি? দরজার ঠিক বাইরেই অপেক্ষা করছে আর এক বিভীষিকা। কিন্তু শুধু কি দরজার বাইরে, নাকি? শীঘ্রই উত্তর পেলেন তিনি। দ্রুত, খুব দ্রুত সমস্ত কিছু পাল্টে যাচ্ছে।
মেঝে থেকে দেওয়াল সমস্ত কিছু জীবন্ত হয়ে উঠছে। পিচ্ছিল পঙ্কিলতা মাখা একটা স্পন্দন জেগে উঠেছে সমস্ত জড় বস্তুতে। তারা ক্রমশ অধিকার করে নিচ্ছে ঘরটার সবটুকু শুভত্ব আর সুখ স্মৃতি। বিশাল এক দানবের পাচনতন্ত্রের অংশ হয়ে উঠছে ঘরটা। ঘরটার দেওয়াল আর মেঝে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তার পাচক রসের আঠালো অস্তিত্বে। সেই আদিম অস্তিত্ব যেখানে পৌঁছায় সেখানে স্থান ও কালের সমস্ত নিয়ন্ত্রণ তারই অধীন হয়ে যায়। মানবিক চেতনার অপমৃত্যু ঘটে। মানুষ পরিণত হয় দানবীয় এক অস্তিত্বে। সেই বিভীষিকা ক্রমশ ঘিরে ধরছে সায়ন্তন বাবুকে। পালাবার কোনো পথ নেই, চাইলেই পালানো যায় না। তবু তিনি পিছতে পিছতে ঘরের এক প্রান্তের দেওয়ালে পিঠ ঘেঁষে দাঁড়ালেন। জীবিত প্রাণীর ছোঁয়ায় সেখানেও জেগে উঠল অনৈসর্গিক স্পন্দন। সদ্য গজিয়ে ওঠা অগণিত সুর দিয়ে পেঁচিয়ে সেই মূর্তিমান আতঙ্ক সায়ন্তন হালদারকে শূন্যে তুলে ধরল। ক্রমশ চাপ বাড়ছে তার শরীরে। বুক ফাটা একটা আর্তনাদের শব্দ বের হয়ে আসে তার মুখ দিয়ে, কিন্তু ক্রমেই সেটা পরিণত হয় একটা মৃদু গোঙানিতে। সেই পরিসরে বুঝি অন্ধকারের সাম্রাজ্যের রাজ্যাভিষেক হলো নতুন করে। আদিম এক অস্তিত্বের প্রগাঢ়তায় ঘনিয়ে এলো নান্দনিকতার ঘোর দুর্দিন। সায়ন্তন হালদারের সমস্ত শরীর অস্তিত্বকে গ্রাস করে নিতে লাগলো এক পঙ্কিলতা মাখা অন্ধকার। তারপর এক সময় সমস্তটা শান্ত হয়ে এলো, ভীষণ শান্ত। সেই ঘর থেকে মুছে গেল সমস্ত অশৈলী চিহ্ন, মুছে গেল অসংখ্য ক্লেদাক্ত সুরওয়ালা অপজীব। তার পাঁচক রসের চটচটে অস্তিত্বও মিলিয়ে গেল। শান্তভাবে দাঁড়িয়ে রয়েছেন কেবল সায়ন্তন হালদার। দেহে বিজাতীয় কোনো চিহ্নও নেই তার। তাহলে কি কোনোভাবে বিদায় নিল অন্ধকার? এই সময় কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। সায়ন্তন হালদার তখনও অবিচল, বুঝে আছে চোখ জোড়া তার। আবার বেজে উঠল কলিং বেল, এবার পরপর 2 বার। আর তখনই যেন গভীর সুষুপ্তি থেকে সহসা জেগে উঠলেন সায়ন্তন বাবু। খুলে গেল তার চোখ জোড়া। মণিহীন সেই চোখে হলুদ শিখায় ধিকি ধিকি জ্বলছে নরকের আগুন। শুনছিলে উৎস ভট্টাচার্যের কলমে আদিম অন্ধকার। কেমন লাগলো বন্ধু আজকের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলো না। আর হ্যাঁ, গল্পটা প্রচুর শেয়ার করো কিন্তু। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, প্রত্যেকটা বন্ধুর ইনবক্সে এই লিঙ্কটা পাঠিয়ে দাও আর বলো গল্প শুনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ তোমরা না থাকলে আমরা কিছুই না। বললাম না, আসছে অনেক বড় বড় উপন্যাস, অ্যাডভেঞ্চার থাকবে, ভয় থাকবে, ফিল থাকবে, সবকিছু থাকবে। আজকের গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অভিজিৎ ও রক্তিম, গল্পের সূত্রধার আমি ইভান, আবহ ফেনিক্স, প্রচ্ছদ সায়রী, স্ক্রিপ্টিং শুভজিৎ, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। শুভরাত্রি।